হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাইস আইএস ইউটিউব চ্যানেল। আমি ডক্টর ব্রততী ওঝা। আজ আমি তোমাদের সাথে একটি এডিটোরিয়াল এক্সপ্লেন করতে চলেছি দ্য হিন্দু নিউজ পেপার থেকে। তোমরা সকলেই জানো আমাদের সকালের ভিডিওতে হোয়াট টু রিড ইন টুডেজ দ্য হিন্দু নিউজ পেপার থেকে কি কি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ইউপিএসসির জন্য সেগুলো বিস্তৃতভাবে আলোচনা করা হয়েছে। সেখান থেকে আমি তোমাদের সাথে একটি এডিটোরিয়ালের টপিক রিগার্ডিং ইন্ডিয়ান এভিয়েশন সেক্টর সেটা ডিটেল অ্যানালাইসিস করা হবে। তো এই ভিডিওটি শুরু করার আগে তোমাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করতে চাই। রাইস আইএসের একটা নতুন ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। সেটা হচ্ছে এই যে কমপ্লিট এই আর্টিকেলটা দেখতে পাচ্ছ তোমরা, আমরা এই পুরো আর্টিকেলটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে আছে। সেম আর্টিকেল তোমরা পেয়ে যাবে উইথ এক্স্যাক্ট ডেটা ফ্যাক্টস নিয়ে বেঙ্গলিতে। এই আর্টিকেলটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে আমাদের রাইস আইএস ওয়েবসাইটে এডিটোরিয়াল এক্সপ্লেন সেকশনে গিয়ে। ওখানে দুটো ডিভিশন থাকবে, ইংলিশ অ্যান্ড বেঙ্গলি। তোমরা যে ভাষায় সচ্ছল হচ্ছ সেই ভাষাতেই তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এমনকি আজকের ইউটিউব ভিডিওতে পরে নিচে নিচে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে তোমরা ইংলিশে আর্টিকেলটা ডাউনলোড করে নিতে পারো বা বেঙ্গলিতেও ডাউনলোড করে নিতে পারো। আমরা চাই তোমরা বেঙ্গল থেকে ইউপিএসসি প্রিপারেশনে যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়, আর তোমরা যাতে ভালোভাবে রেজাল্ট প্রডিউস করতে পারো, আর সাকসেস মেরিট লিস্টে যাতে ইউপিএসসি থেকে মেরিট লিস্টে তোমাদের যাতে নাম আসতে পারে সেই চেষ্টাটা আমরা সবসময় করছি। আগেও ছিলাম তোমাদের সাথে, এখনো আছি আর সর্বদাই থাকবো। চলো শুরু করা যাক আজকের আর্টিকেলটা। তো আজকের আর্টিকেলটা তো তোমরা জেনেই গেছো কি নিয়ে আলোচনা হচ্ছে। সেটা হচ্ছে এই আর্টিকেলটা, ইট ইজ অ্যাবাউট এভিয়েশন সেফটি অ্যান্ড নন শিডিউল অপারেটরস ইন ইন্ডিয়া, চ্যালেঞ্জেস অ্যান্ড রেগুলেটরি রিফর্মস। এটা এই আর্টিকেলটা ইম্পর্টেন্ট একটা আর্টিকেল। জানতে পারবে আর্টিকেলটা যখন আমি এগোতে থাকবো ভেতরের দিকে, তার টপিকগুলো কেন ইম্পর্টেন্ট বলা হচ্ছে সে অ্যানালাইসিসটা খুব ডিটেলভাবে করা হবে তোমাদের সামনে। তবে এই টপিকটা হচ্ছে জিএস পেপার 2 গভর্নেন্সের জন্য ইম্পর্টেন্ট, প্লাস জিএস পেপার 3 ইকোনমির জন্য ইম্পর্টেন্ট। এটা বলতে পারো ইন্টারলিঙ্কড একটা টপিক হচ্ছে। চলো দেখা যাক আমাদের ইউপিএসসি প্রিভিয়াস ইয়ারে কীরকম কোয়েশ্চেন্স করেছিল। তো কোয়েশ্চেন্সটা আমরা যদি অ্যানালাইসিস করতে পারি তাহলে বুঝতে পারবো এখান থেকে প্রবাবল কি কোয়েশ্চেন্স আসতে পারে। তো এই কোয়েশ্চেন্সটা হচ্ছে 2017-এ এক্সামিন দ্য ডেভেলপমেন্ট অফ এয়ারপোর্টস ইন ইন্ডিয়া থ্রু জয়েন্ট ভেঞ্চার্স আন্ডার পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেল, what are the challenges faced by the authorities in this regard। 10 মার্কসের 150 ওয়ার্ডসের মধ্যে হচ্ছে কোয়েশ্চেন্স। তোমরা নিশ্চয়ই এতদিন ধরে বুঝে গেছো যে ইউপিএসসি কি ধরনের ডাইরেক্টিভস ইউজ করে। ফর এক্সাম্পল এক্সামিন, ক্রিটিক্যালি অ্যানালাইজ, সাজেস্ট অর ডিসকাস, এই ধরনের ডাইরেক্টিভস ইউজ করে ইউপিএসসি চায় তোমরা একটা 150 বা 250 ওয়ার্ডসের মধ্যে অ্যান্সার তৈরি করো। তো চলো তোমাদের আজকে আর্টিকেলটা কি শুরু হচ্ছে। আর্টিকেলের শুরু হবার আমরা দেখবো এটা ওয়াই ইন দ্য নিউজ বা কনটেক্সটটা কি, কেন এই খবরটা আমি ইম্পর্টেন্ট বলছি, আর এই খবরটার সাথে এই যে এভিয়েশন সেক্টরটা আমাদের নিউজে কিভাবে এসেছে। না, রিসেন্টলি আমরা যদি দেখি রিসেন্ট এভিয়েশন মিস আপ অনেকভাবেই ঘটেছে। ফর এক্সাম্পল সফট এয়ারক্রাফট ক্র্যাশেস হয়েছে কোথায় না, বারামাতি মহারাষ্ট্রতে, সেটা জানুয়ারি 2026-এ। আর আরেকটা হচ্ছে সিমারিয়া ঝাড়খণ্ডে পড়ছে। আর একটা হয়েছে হেলিকপ্টার ক্র্যাশ ল্যান্ডিং, সেটা দেখতে পাবো না মায়া বান্দার ইন আন্দামানসে। সেটা কিন্তু হাইলাইট করছে ডিপ রুটেড একটা সেফটি কনসার্নকে, যেখানে কার মধ্যে নাকি ভারতের নন শিডিউল বা অনির্ধারিত অপারেটর সেক্টরে। সেকেন্ড দেখবো কি না এই ইনসিডেন্টের জন্য আমরা কিন্তু তথাকথিতভাবে আমরা এমফাসাইজ করছি চার্টার এভিয়েশনের সেফটি কনসার্ন জায়গাটাতে, যে আমাদের এখানে সেফটি সিকিউরিটিটা যদি না মেনটেন হয়ে গিয়ে থাকে তাহলে তো বুঝতেই পারছো ফ্লাইটসে মানে কতটা মানে মানুষের ক্ষতি হতে চলেছে। তো চলো শুরু করা যাক, ব্যাকগ্রাউন্ডটা আগে দেখি। এই যে নন শিডিউল অপারেটরসটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, ল্যান্ডস্কেপটা কি। তো ডেফিনেশনে যেটা জানতে পারবো যে নন শিডিউল অপারেটর হচ্ছে এন্টিটিস যেটা কিনা এয়ার ট্রান্সপোর্ট প্রোভাইড করে প্যাসেঞ্জার্স বা কার্গো উইদাউট আ পাবলিশ টাইমলাইন, কোনো একটা টাইম লাইনে ছাড়াও এরা ট্রাভেল করছে, অফেন অপারেটিং অন আ চার্টার বেসিস, যেটা পার্সোনাল বেসিস বলতে পারো। সেকেন্ড কি দেখবো, কারেন্ট স্কেলটা কি না, এখনো পর্যন্ত 2025 লেট আমরা দেখতে পাবো যে ভারতবর্ষে অ্যাপ্রক্সিমেটলি 133 এনএসও আছে যেটা পারমিট হোল্ডার করে রেখেছে, অ্যান্ড সেটা ডাইভার্স ফ্লিট আছে। একটা হচ্ছে ফিক্সড উইং এয়ারক্রাফট, আর একটা হচ্ছে রোটারি উইং এয়ারক্রাফট যেটা হচ্ছে হেলিকপ্টারকে টার্গেট করে। থার্ড দেখবো কি না, গ্রোথ ড্রাইভার্স। দ্য গ্রোথ ড্রাইভার্সটা কীরকম হচ্ছে, আমাদের এই যে এনএসএ নন শিডিউল অপারেটার যেটা তার এক্সপ্যানশনের কারণ হচ্ছে ভিআইপি ট্রাভেল, রিলিজিয়াস ট্যুরিজম, দেন আসছে মেডিকেল ইভ্যাকুয়েশন। এই যে রিলিজিয়াস ট্যুরিজম নিশ্চয়ই তোমরা জানো যে আমাদের বৈষ্ণব দেবী যেটা কাশ্মীরে
কাতরা জাম্মুতে, সেখানে তোমরা এই রিলিজিয়াস ট্যুরিজমে হেলিকপ্টার ইউজ করা হয়। দেন কামস হচ্ছে মেডিকেল ইভ্যাকুয়েশন, যেটা এয়ার অ্যাম্বুলেন্স বলা হচ্ছে, অ্যান্ড কর্পোরেট লজিস্টিক্সে অফেন সেটা অপারেট করে আনকন্ট্রোল এনভায়রনমেন্টসেও বা রিমোট এয়ারফিল্ডেও, যেখানে কমার্শিয়াল এয়ারলাইন ফ্লাই করে না। এবার দেখবো আমরা এতক্ষণ ধরে আমরা দেখলাম প্রেক্ষাপটটা, কি দেখলাম কি নিউজে কেন আসছে, দেন তারপরে আমরা দেখলাম ন্যাশনাল আমাদের শিডিউল নন শিডিউল অপারেটর কি হচ্ছে ইন্ডিয়ান এভিয়েশন সেক্টরে। এবারে দেখবো আমাদের প্রেজেন্ট সিনারিও কি ইন্ডিয়ান এভিয়েশন সেক্টরটা। ফার্স্ট দেখবো যে ভারতবর্ষ কিন্তু থার্ড লার্জেস্ট একটা ডোমেস্টিক এভিয়েশন মার্কেট ক্রিয়েট করে রেখেছে আফটার ইউএস অ্যান্ড চায়না। কত পার্সেন্ট গ্লোবাল এয়ার ট্রাফিক হচ্ছে ভারতে? না 4.2% অফ গ্লোবাল এয়ার ট্রাফিক ক্রিয়েট করছে। সেকেন্ড কি দেখবো নাকি কনস্টিটিউট করছে আমাদের ইন্ডিয়ান এয়ারক্রাফট 2.4% অফ দ্য ওয়ার্ল্ড ফ্লিট। গ্লোবালি যতটা মানে আছে ভারত, মানে গ্লোবালি যত আমাদের এয়ারক্রাফটের যত ফ্লিটের যত সংখ্যা হচ্ছে, সেখানে ভারত কিন্তু 2.4% শেয়ার দিয়ে থাকছে। গ্রোয়িং র্যাপিডলি, তার কারণ হচ্ছে না ফ্লিট এক্সপ্যানশনও বাড়ছে, নতুন এয়ারক্রাফটেরও অর্ডারও আসতে থাকছে। সেকেন্ড দেখবো না গ্রোথ ইন প্যাসেঞ্জার নাম্বারও বাড়ছে। না ডোমেস্টিক এয়ার প্যাসেঞ্জার ডিমান্ড যতটা বাড়ছে তত সেরকম হচ্ছে, কিভাবে বেড়েছে 715 মিলিয়ন হয়েছে আমাদের, আমরা এক্সপেক্ট করতে পারি বাই 2030-র মধ্যে, অ্যান্ড 2040-র মধ্যে আমরা এক্সপেক্ট করতে পারি 1.1 বিলিয়ন, যেটা কিনা একটা 6-fold ইনক্রিজ হতে পারে আজকের কারেন্ট লেভেল থেকে। থার্ড কি দেখবো না এক্সপ্যানশন অফ এয়ারপোর্ট ইনফ্রাস্ট্রাকচার। এখন যেটা ফাংশনাল এয়ারপোর্ট হচ্ছে সেটা কিন্তু বেড়ে আছে 74 ইন 2014 থেকে 163 ইন 2000 আমাদের 25-এ। আমাদের বাই 2047-এর মধ্যে আমাদের এম আছে যে কি 350 থেকে 400 ভায়াবল এয়ারপোর্ট থাকবে রেডি। এমফাসাইজ করা হচ্ছে গ্রিনফিল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলের মাধ্যমে। দেন আমরা থার্ড দেখবো কন্ট্রিবিউশন টু দ্য ইকোনমি। কন্ট্রিবিউশনটা তো ইকোনমি কিভাবে করছে না 2025-এ এই যে এভিয়েশন সেক্টর সাপোর্ট করছে 7.7 মিলিয়ন জবসকে, অ্যান্ড অ্যাপ্রক্সিমেটলি 1.5% আমাদের ইন্ডিয়ার জিডিপি শেয়ারে হাত দিয়েছে। এরপরে দেখবো রেগুলেটরি ইভলিউশনটা কিভাবে হচ্ছে না এয়ার কর্পোরেশন অ্যাক্ট 1953, যেটা কিনা 9টা এয়ারলাইন্সকে ন্যাশনালাইজ করেছিল, যাকে গিভিং করেছিল মানে দেওয়া হয়েছিল গভর্নমেন্ট ওন ক্যারিয়ার্সকে একটা ডোমিনেন্ট রোল দেওয়া হয়েছিল টিল মিড অফ 1990s। তারপরে আসবে ওপেন স্কাইস পলিসি, যেটা 1990 থেকে 1994 অব্দি আসে। সেখানে প্রাইভেট এয়ার ট্যাক্সি শুরু হলো প্রাইভেট প্লেয়ার্সদের, প্রাইভেট এয়ার ট্যাক্সি অপারেটররা চলে আসে। সেখানে মোনোপলি যেটা ইন্ডিয়ান এয়ারলাইন্সের অ্যান্ড এয়ার ইন্ডিয়ার মোনোপলিটা বন্ধ করা হয়। এরপরে আমরা সেকেন্ড কি দেখবো কি ভারতীয় বায়ুবান অধিনিয়ম 2024-এ যে নিয়মটা মানে অ্যাক্টটা আসে তার মধ্যে সেটাকে রিপ্লেস করা হচ্ছে এয়ারক্রাফট অ্যাক্ট 1934, যেটা কিনা সামঞ্জস্যতা রাখছে আমাদের ভারতীয় কানুনের সাথে অ্যান্ড ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশন স্ট্যান্ডার্ডের সাথে, আর আরেকটা না শিকাগো কনভেনশনের সাথে। এটা সাপোর্ট করে মেক ইন ইন্ডিয়া অ্যান্ড আত্মনির্ভর ভারত ইনিশিয়েটিভকে এভিয়েশনে, আর সিম্পলিফাই করছে লাইসেন্সিং রেগুলেশন প্রোগ্রামগুলোকে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এস্টাবলিশ করার চেষ্টা করছে একটা স্ট্রাকচার্ড অ্যাপিল প্রসেস, অ্যান্ড এভিয়েশন সেক্টরটাকে নতুনত্ব যাতে নিয়ে আসতে পারে সেই চেষ্টাটাই করা হচ্ছে থ্রু ভারতীয় বায়ুবান অধিনিয়ম 2024। এরপরে আমরা দেখবো এতক্ষণ ধরে, এরপরে দেখবো রেগুলেটরি স্ট্রাকচার বা গভর্নিং স্ট্রাকচারটা কি হচ্ছে। তো রেগুলেটরি স্ট্রাকচার যেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে আমরা দেখবো পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি ওভারসাইট। সেটা কি না মিনিস্ট্রি অফ সিভিল অ্যাভিয়েশন লিড করছে পুরো ডাইরেকশন ফর দিস সেক্টর, যে যার আন্ডারে এই যে আমাদের এয়ারলাইন সেক্টরটা আছে সেটা ইট ইজ আন্ডার কমপ্লিটলি মিনিস্ট্রি অফ সিভিল অ্যাভিয়েশন। এটা কি করে না সেট করে ন্যাশনাল পলিসিস লাইক ন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন পলিসি এনসিএ, অ্যান্ড ম্যানেজ করছে ইন্টারন্যাশনাল এয়ার সার্ভিস এগ্রিমেন্টস এমওসিএ, যেটা হচ্ছে মিনিস্ট্রি অফ সিভিল অ্যাভিয়েশন কিছু কি প্রোগ্রাম ড্রাইভ করে। ফর এক্সাম্পল উড়ান, তোমরা খুব শুনেছো এখান থেকে প্রিলিমসে কোয়েশ্চেন এসে গিয়েছে। ফর রিজনাল ফ্লাইটসে অ্যান্ড এয়ারপোর্ট প্রাইভেটাইজেশন এফোর্ট নিয়ে আসে। সেকেন্ড আমরা দেখবো সেফটি অ্যান্ড অপারেশন রেগুলেশন। সেফটি অপারেশন রেগুলেশনটা কে করছে না ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন এই সেফটি টেকনিক্যাল রুলসটা বা এনফোর্সমেন্টটাকে হ্যান্ডেল করে। তার মেন কর্তব্য কি হচ্ছে না সিভিল এভিয়েশন রিকোয়ারমেন্ট তৈরি করছে কার জন্য না ফ্লাইট অপারেশনসে
পাইলট রেস লিমিটস দ্য নিয়ম তৈরি করছে, লিস্ট কিভাবে না এয়ারক্রাফট এয়ারলাইন স্ট্যান্ডার্ড। দেন কাম হচ্ছে আমরা দেখব যেটা ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন, সেটা কি করে না এয়ার অপারেটর সার্টিফিকেট গ্রান্ট করে, তার মাধ্যমে নতুন প্লেন অ্যাপ্রুভাল হয় আর রান করে সেফটি চেককে। থার্ড দেখবো আমরা কি না অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন। অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন কে করছে? এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো, যা সে কিনা একটা স্ট্যাচুয়ারি বডি, যেটা হচ্ছে ভারতের মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশনের আন্ডারে আছে, আর সেটা এস্টাবলিশ হয় 2012-এ। সেটাই হচ্ছে আমাদের এই অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেট করছে অ্যাকর্ডিং টু এয়ারক্রাফট ইনভেস্টিগেশন অফ অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইনসিডেন্টস রুলস 2017। থার্ড দেখবো কি এর মধ্যে কি ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশনের অ্যানেক্স 13 রুলসটাকে যেন ফলো করে, আর ফোকাস অনলি অন কজেস অ্যান্ড সেফটি অ্যাডভাইস। ফাইন্ডিং এর জন্য আমাদের ফিউচার যাতে রিস্ক প্রিভেন্ট হতে পারে সেই চেষ্টাটাই করে আমাদের এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো। এরপরে আসবে আমরা, তার আগে আমরা এটা জানিয়ে দিই যে ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনটা কি হচ্ছে। ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন একটা ইউনাইটেড নেশন এজেন্সি হচ্ছে, যেটা সেট করছে গ্লোবাল স্ট্যান্ডার্ড এয়ার সেফটিটাকে, সেফ অর্ডারলি অ্যান্ড সাস্টেনেবল ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশনটাকে, ইনক্লুডিং তাদের সেফটি, ন্যাভিগেশন অ্যান্ড এনভায়রনমেন্টাল প্র্যাকটিসেস। আমরা থার্ড দেখব সিকিউরিটি ম্যানেজমেন্ট। তো সিকিউরিটি ম্যানেজমেন্টটা কে করছে না ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি, যেটা কিনা প্রোটেকশন দিচ্ছে অ্যাক্রস দ্য এন্টায়ার এভিয়েশন সেক্টর অফ ইন্ডিয়া। তো অ্যাবাউট ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি আমরা জেনে নিই। এখান থেকে প্রিলিমসে কোয়েশ্চেন আসার একটা টেন্ডেন্সি থাকবে। যে এটা এস্টাবলিশ হয়েছে 1987-এ, কার আন্ডারে না মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশনের আন্ডারে। ব্যুরো অফ সিভিল এভিয়েশন অফ সিকিউরিটি কি করছে না এভিয়েশন সিকিউরিটি স্ট্যান্ডার্ড সেট করে অ্যাকর্ডিং টু ICAO অ্যানেক্স 17-এ ফলো করছে। ওভারসি করছে প্যাসেঞ্জার স্ক্রিনিং, অ্যাক্সেস কন্ট্রোল, কার্গো সিকিউরিটি অ্যান্ড কমপ্লায়েন্স অডিটস অ্যাট এয়ারপোর্ট। সেকেন্ড দেখবো কি না এর হেডকোয়ার্টারটা কোথায়? হেডকোয়ার্টার ইজ ইন দিল্লি। এটা অপারেট করছে 4টে রিজনাল অফিসের মাধ্যমে। মেজর এয়ারপোর্টসগুলো কি কি? দিল্লি, বম্বে, কলকাতা অ্যান্ড চেন্নাই। এটাকে কে লেড করছে না একটা ডিরেক্টরেট জেনারেল অফ পুলিশ র্যাঙ্ক অফিসার, তার ডেজিগনেশনটা হচ্ছে কমিশনার অফ সিকিউরিটি বলা হয়। সেকেন্ড আমরা দেখবো এর মধ্যে না এরা কি করে, সেটা হচ্ছে ইট কন্ডাক্টস মক ড্রিল, ক্রিয়েট করছে, ইস্যু করছে ডাইরেক্টিভস, ইস্যুস করে অ্যান্ড ট্রেন করে পার্সোনালসদের ভায়া এভিয়েশন সিকিউরিটি ট্রেনিং ইনস্টিটিউট, যেটা কিনা গুরগাঁওতে আছে। কিসের জন্য এত কিছু করা হচ্ছে? টু কাউন্টার দ্য টেরোরিজম, যেটা আমাদের ইন্ডিয়ান এভিয়েশন সেক্টরে, গ্রোয়িং সেক্টরে আমরা অনেক সময় হয়েছে দেখা গেছে। সেকেন্ড, এরপরে দেখবো কি BCASটা কি করছে, রিলিজ করে সিকিউরিটি গাইডলাইন্স ফর এয়ারলাইন্স, এয়ারপোর্টস অ্যান্ড গ্রাউন্ড হ্যান্ডলিং এজেন্সির জন্য। অ্যান্ড এরা ক্লোজ কোঅর্ডিনেশনে কাজ করছে ইন্টেলিজেন্স অ্যান্ড ল এনফোর্সমেন্ট অথরিটিসের সাথে। এরপরে দেখবো কিছু কি লেজিসলেটিভ মেজার। ফার্স্টে তোমরা ওটাও জেনে গেছো যে ভারতীয় বায়ুবান অধিনিয়ম নিয়ম, যেটা 2024-এ হয়েছিল, সেটা রিপ্লেস করেছে 1934 এয়ারক্রাফট অ্যাক্ট, অ্যান্ড সিম্পলিফাই করেছে ডিরেক্টর জেনারেল এই যে DGCA রোলসকে, বুস্ট করেছে সেফটি চেক অ্যান্ড রেজ করেছে কিছু ফাইন্সও যারা মানে ওই ফেল টু গো থ্রু দ্যাট সেফটি চেক। সেকেন্ড আমরা দেখবো কি প্রোটেকশন অফ ইন্টারেস্ট ইন এয়ারক্রাফট অবজেক্ট অ্যাক্ট, যেটা 2025-এ, সেটা কি করছে না গ্যাপ ফিক্স করছে বিটুইন ইন দ্য গ্লোবাল লিজিং রুলসের মাধ্যমে, যেটা ফর এক্সাম্পল এই কুইক প্লেন রিকভারি অ্যান্ড লেন্ডারের ট্রাস্টে যাতে ইমপ্রুভড হয়। এরপরে দেখব লাস্ট ইজ গ্লোবাল স্ট্যান্ডার্ড অ্যান্ড কমপ্লায়েন্স। এখানে কি হচ্ছে, এখানে ভারতবর্ষ একটা কন্ট্রাক্টিং স্টেট বা মেম্বার বলতে পারো ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনে, যার প্রোটোকলটাকে মানতেই হবে। তার স্ট্যান্ডার্ডস অ্যান্ড রেকমেন্ডেড প্র্যাকটিসেস, সেটাকে সার্ভ বলা হয়, যেটা কিনা এয়ারক্রাফট সার্টিফিকেশন, এয়ারওয়ার্দিনেস, সেফটি সিস্টেমস, অ্যাক্সিডেন্ট প্রোবস অ্যান্ড এনভায়রনমেন্টাল রুলস কে গাইড করছে। সেকেন্ড কি দেখবো না এই গ্লোবাল স্ট্যান্ডার্ডের সাথে ভারতবর্ষ শুধু ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনকে নর্মসকে ফলো করছে না, তার আর কার সাথে করছে না শিকাগো কনভেনশনের সাথেও, যেটা কিনা ইন্ডিয়াস গ্লোবাল এভিয়েশন রেপুটেশনটাকে মেনটেন করতে পারে। এরপরে দেখবো প্রেজেন্ট স্ট্যাটাসের পরে, এতক্ষণ ধরে আমরা স্ট্যাটাসটা জানলাম যে ভারতের এখন ইন্ডিয়ান এভিয়েশন সেক্টরের স্ট্যাটাসটা কি। এরপরে দেখবো কি আমাদের চ্যালেঞ্জেস গুলো কি কি হচ্ছে ইন্ডিয়ান এভিয়েশন সেক্টর
সেক্টরে। ফার্স্ট চ্যালেঞ্জ দেখবো আমাদের পাইলট ট্রেনিং অ্যান্ড স্কিল শর্টেজেস, লিমিটেড অ্যাভেলেবিলিটি, আমাদের ফ্লাইট সাইমুলেটার্স বলতে পারো, বা কোয়ালিফাইড ইনস্ট্রাক্টরস, ট্রেনিং এক্সপার্টাইজ নেই। আর তার সাথে একটা জিনিস মাথায় রাখবে যে আমাদের অ্যাপ্রুভাল, এই যে 236 টেম্পোরারি, আমরা টেম্পোরারি যাতে প্রবলেম সলভ করতে হয় সেটা শর্ট টার্ম অ্যান্ড কস্টলি সলিউশন নিয়ে আসছে। অ্যাপ্রুভাল অফ নিয়ারলি 236 টেম্পোরারি ফরেন পাইলট হয়েছিল 2025-এ, যার জন্য আমরা একটা বলতে পারো একটা ডিপেন্ডেন্স চলে আসে কিসের। এর ফলে এটা কেন হচ্ছে, প্রথমে যেহেতু আমাদের ল্যাক করছে না, লিমিটেড অ্যাভেলেবিলিটি বলতে পারো, তার জন্য আমরা একটা টেম্পোরারি সলিউশন খুঁজে রেখেছি, কিন্তু এই টেম্পোরারি সলিউশনটা ভীষণই কস্টলি একটা সলিউশন হচ্ছে। সেকেন্ড কি না, মার্কেট ডমিনেন্স অ্যান্ড সিস্টেমিক রিস্ক। মার্কেট ডমিনেন্সটা কি না, ডোমেস্টিক মার্কেটটা হচ্ছে লার্জলি ডমিনেটেড বাই দ্য ইন্ডিগো এয়ারলাইন্স, যেটা অ্যারাউন্ড বলতে পারো 63 থেকে 65%, অ্যান্ড এয়ার ইন্ডিয়া গ্রুপ যেটা খুবই কম ওর তুলনায়, ইন্ডিগোর তুলনায় সেটা হচ্ছে 27 থেকে 28%। টুগেদার যদি নিই তাহলে অলমোস্ট 90% আমাদের নিয়ে রেখেছে প্যাসেঞ্জার ট্রাফিককে। ফলে যদি ইন্ডিগো একমাত্র একটা অনলি একটা বলতে পারো এয়ারলাইন নিয়ারলি যেটা 60% রুটে চলছে, তার মানে যদি কোনো ইন্ডিগোর অপারেশনাল ডিসরাপশন হয় তাহলে একটা বলতে পারো কমপ্লিট লস অফ সার্ভিস হয়ে যাবে ওই রুটের ক্ষেত্রে। থার্ড দেখবো ইনসাফিসিয়েন্ট অপারেশনাল বাফার। আমাদের গ্লোবাল এয়ারলাইন্সে একটা যেটা মেনটেন করে একটা স্ট্যান্ড বাই বাফার রেখে দেয়, সেটা হচ্ছে 20 থেকে 25% ক্রিউ স্ট্রেংথ রেখে দেয়, কিন্তু আমাদের ইন্ডিয়ান ক্যারিয়ার সেটা রাখে না। কমপ্লিট ইউজ করে যাওয়ার ফলে যখন কোনো ডিসরাপশন হয় সেখানে কোনো মানে আমরা ক্রু পাওয়া যায় না। ফোর্থ দেখবো রেগুলেটরি উইকনেস। রেগুলেটরি উইকনেসটা কি না, অলমোস্ট হাফ অফ দ্য সাংশন টেকনিক্যাল পোস্ট যেটা হচ্ছে ডিজিসিএতে সেটা ভ্যাকেন্ট আছে, আর আমরা সবসময় না অ্যাডহকে গিয়ে সলিউশন খুঁজছি, টেম্পোরারি লেভেলে সলিউশন ফর টাইমিং, ফর ফিউ মান্থস অর ফর আ ইয়ারের জন্য। ফলে এটা বলতে পারো এটা রেগুলেটরি উইকনেসই হচ্ছে। নেক্সট দেখবো আমরা ফিফথে হাই কস্ট অ্যান্ড ফুয়েল প্রাইস ফ্ল্যাকচুয়েশন। হাই কস্টটা কিসের নেই, যে ফ্লাইটের যে আমাদের এভিয়েশন টারবাইন ফুয়েল প্রাইসটা, এটা ফাইন্যান্সিয়াল স্ট্রেন এখানেই আসে, এটা কিন্তু ফ্ল্যাকচুয়েট করতে থাকে, যেটা ক্লোজলি লিঙ্ক করা হয়েছে গ্লোবাল ক্রুড অয়েল প্রাইসের সাথে অ্যান্ড ইউএস ডলার মুভমেন্টের সাথে, যেটার জন্য কস্ট একটা আনসার্টেনটি আমরা সবসময় দেখতেই থাকি। দেন আমরা দেখবো সিক্স হচ্ছে ফ্রিকোয়েন্ট এয়ারলাইন ইনসলভেন্সি। আমরা দেখেছি এই খবরটা যে কিংফিশার এয়ারলাইন্স ব্যাংক্রাপসি, যেটা 2012, জেট এয়ারওয়েজ 2019, অ্যান্ড গো ফার্স্ট এয়ারলাইন যেটা 2023 মধ্যে, তাহলে অনগোয়িং যেটা ফাইন্যান্সিয়াল ইনস্টাবিলিটিকে হাইলাইট করছে। আমরা সেভেন দেখবো কি ইনক্রিজিং সেফটি অ্যান্ড কমপ্লায়েন্স রিস্ক, সেটা হচ্ছে আমাদের রাইজিং এয়ার ট্রাফিক বাড়তে থাকছে আকাশে, রিপিটেড অপারেশনাল ব্রেকডাউন ডিসরাপশন দেখতে পারি, আর ইস্যুয়েন্স অফ 19 সেফটি ভায়োলেশন নোটিশ যেটা ডিজিসিএ করেছে 2025-এ, সেটা হাইলাইট করছে আমাদের কনসার্ন ইজ রিগার্ডিং দ্য রেগুলেটরি কমপ্লায়েন্স, ল্যাক অফ রেগুলেটরি কমপ্লায়েন্স অ্যান্ড সিস্টেমিক রেজিলিয়েন্স। তাহলে বুঝতে পারলে তোমরা, আমরা মেজর চ্যালেঞ্জেস সেফটিতে ফেস করছি, অপারেশনাল আমাদের ডিসরাপশনে ফেস করছি, আমাদের ল্যাক অফ ক্রিউ স্ট্রেংথ হচ্ছে, অ্যাডহকে আমরা রেগুলেটরি উইকনেস আছে, অ্যাডহকে আমরা অ্যাপয়েন্টমেন্ট করছি, অ্যান্ড নেক্সট হচ্ছে লাস্টলি দ্যাট ইজ এয়ারলাইন আমাদের হাই কস্ট অ্যান্ড ফুয়েল প্রাইস ফ্ল্যাকচুয়েশন। এরপরে দেখবো আমরা ওয়ে ফরওয়ার্ড। ওয়ে ফরওয়ার্ড মানে আমরা এটা কি স্ট্র্যাটেজি নিয়ে এটাকে ওভারকাম করতে পারি। ফার্স্ট আমরা দেখবো কি শর্ট টার্ম ফিক্সেশন থেকে লং টার্ম রিফর্মে নিয়ে আসবো না, কিভাবে এটাই অ্যাডহক শিডিউলটাকে রিপ্লেস করে ইনস্টিটিউশনাল স্ট্রেন্থনিংয়ে নিয়ে আসবো অ্যাভিয়েশন সিস্টেমটাকে। তাহলে আমাদের যে প্যাসেঞ্জার যে রাইজিং যে ডিমান্ড যেটা প্রজেক্ট করে রেখেছে 715 মিলিয়ন বাই 2030-র মধ্যে, সেটা যেন ফুলফিল করতে পারে। সেকেন্ড কি দেখবো, রেগুলেটরি সুপারভিশনটাকে যেন স্ট্রেনদেন করা, আরও শক্তিশালী করা হোক। কীভাবে না, ভ্যাকেন্ট টেকনিক্যাল পজিশনগুলো ডিজিসিএতে সেটা ইমপ্লিমেন্ট করা হোক রুল বেসডে এবং রিস্ক বেসড সুপারভিশনের মাধ্যমে। থার্ড দেখবো কি না, ডেভেলপ করুক কম্প্রিহেন্সিভ পাইলট ট্রেনিং ফেসিলিটিস, যার মাধ্যমে ইনক্রিজ করুক ট্রেনিং, আমাদের ডোমেস্টিক ট্রেনিং ইনস্টিটিউটগুলো ইনক্রিজ করুক সাইমুলেটর অ্যাভেলেবিলিটি, সিম্পলিফাইড হোক লাইসেন্সিং প্রসিডিওর্সগুলো, অ্যান্ড টাইপ রেটিং কনস্টেন্টসগুলো আরও মানে রিজলভ হয়ে যাক টাইমলি।
ফোর্থ কি দেখবো না, ইনস্টিটিউশনালাইজ করুক ক্রিউ রিজার্ভ স্ট্যান্ডার্ডকে, যেহেতু গ্লোবাল স্ট্যান্ডার্ডে আমরা ক্রিউ রিজার্ভ করে রাখি 20 থেকে 25%, আমাদের ভারতেরও উচিত সেটা একটা লেভেল স্ট্যান্ডার্ড মেনটেন করা। ফিফথ দেখবো কি না, প্রমোট করুক ভায়াবল রিজনাল এয়ারলাইন্স। আমরা দেখবো কি উড়ানের মাধ্যমে যে সাবসিডিটা যদি পাই, সেই সাবসিডির মাধ্যমে টায়ার 2 অ্যান্ড টায়ার 3 এয়ারপোর্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপড হোক, আর ডিপেন্ডেন্স হোক আমাদের রিডিউস। তার ফলে কি হবে না, রিডিউস করবে ডিপেন্ডেন্স অন আমাদের ইন্টারন্যাশনাল বা ইন্টারন্যাশনাল কেরিয়ার্সের ওপরে। আমরা সিক্সে দেখব কি না, অপটিমাইজ এভিয়েশন ফুয়েল প্রাইসেসটাকে, সেটা কিভাবে না ট্যাক্স রিফর্মের মাধ্যমেই এটা পসিবল হবে। তাহলে এতক্ষণ ধরে তোমরা এই যে আমরা যেটা ইন্ডিয়ান এভিয়েশন সেক্টরের সম্বন্ধে বললাম একটা ওয়ে ফরওয়ার্ড স্ট্র্যাটেজি দিয়ে, তার একটা কনক্লুশন ড্র করা যাক বা উপসংহারটা এটাই হবে যে আমরা কিন্তু এনফোর্স করব জিরো টলারেন্স অ্যাপ্রোচ টুয়ার্ডস সেফটি ভায়োলেশনস উইদিন দিস নন শিডিউল সেক্টরের মাধ্যমে। না কিভাবে না, কমার্শিয়াল ইন্টারেস্ট অ্যান্ড সেফটি স্ট্যান্ডার্ডের মধ্যে যে এটা একটা গ্যাপ, যে দূরত্ব তৈরি হয়েছে, সেটাকে ব্রিজ করে, কিসের মাধ্যমে ব্রিজ করবে না, ট্রান্সপারেন্ট ওভারসাইট, বেটার পাইলট ট্রেনিং অ্যান্ড রোভার্স ইনস্টিটিউশনাল সাপোর্ট। তোমরা বুঝতে পারলে এতক্ষণ ধরে আমি কি বললাম। এরপরে তোমরা চেষ্টা করবে অতি অবশ্যই এখান থেকে যে এই যে আমি একটা প্রবাবল কোয়েশ্চেন্স দিয়েছি এটা সলভ করার, যেটা হচ্ছে ইন্ডিয়াস নন শিডিউল অপারেটর সেক্টর হ্যাজ উইটনেস মাল্টিপল অ্যাক্সিডেন্টস এক্সপোজিং সিস্টেমিক সেফটি অ্যান্ড রেগুলেটরি গ্যাপস। Critically examine the key issues faced by the India's aviation industry and suggest strategies for strengthening regulatory oversight and regional connectivity. 15 মার্কসের 250 ওয়ার্ডসের মধ্যে এটা হচ্ছে জিএস পেপার 2 এর গভর্নেন্সের মধ্যে এই জিনিসটা আসছে। তাহলে এখানেই আমি আলোচনাটা সমাপ্ত করছি। সমাপ্ত করার আগে তোমাদেরকে জানাতে চাই এর পরবর্তী ভিডিও আসতে চলেছে এডিটোরিয়াল এক্সপ্লেন্ডের পরে মেন্স ডিপ অ্যানালাইসিস। আজকে যা হিন্দু পেপার থেকে যেটা মেন্সের টপিক সিলেবাস থেকে সেটা ডিটেল আলোচনা করা হবে। অ্যান্ড এরপরে অতি খুবই ইম্পর্টেন্ট প্রিলিমস বাইট, যেটা প্রিলিমসের জন্য ইম্পর্টেন্ট টপিকগুলো ইলাবোরেটলি তোমাদের সামনে ডিসকাস করা হবে উইথ PYQs এর মাধ্যমে। থ্যাংক ইউ।